আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আজ আমাদের সঙ্গে জুমে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দা। অজয় দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। অজয় দা, একটা জিনিস আপনি জানবেন নিশ্চয়ই, মধ্যে তো জেনেও গেছেন যে ভারতে নির্বাচন হয়ে গেছে। নির্বাচন ভারতে মানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি দলবল নিয়ে মোটামুটি হেরেছেন। উনি নিজেও হেরেছেন, ওনার অতি পরিচিত আসন থেকে হেরেছেন, এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী, যে একসময় ওনারই মানে আপনার দ্বিতীয় ব্যক্তি ছিলেন, সেই শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন। তো এই যে বিপুল পরাজয়, বেশ বড় পরাজয় হয়েছেন বল। আমি প্রথমত জানতে চাচ্ছি যে এই পরাজয়টা হলো কেন, মানে এই পরাজয়টাকে, জয় পরাজয়টাকে, এই ফলাফলটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি একটু শুরুতে আপনাকে আমাদের দর্শক শ্রোতাদের সবচেয়ে বড় পছন্দ হচ্ছে গল্প, একটা গল্প দিয়ে আপনাকে শুরু করি। মমতা ব্যানার্জির গল্প। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিলেন প্রায় পুরস্কার বিতরণ করতেন। তো এক ছেলে আপনার পুরস্কার নিয়ে বলছে যে মাসি নমস্কার। মাসি মানে খালা আর কি, খালা নমস্কার। তো ছেলেটা একটু দূরে যাওয়ার পরে উনি ডাক দিয়েছে, বলছে এই আবার আসো এদিকে। আসছে, বলছে তুমি তো এর আগেও 2-3 বার পুরস্কার পাইছো, পাইছো না? বলছে হ্যাঁ। বলছে তখন তো তুমি আমাকে পিসি নমস্কার বলছো, পিসি মানে ফুফু। হ্যাঁ, বলে পিসি নমস্কার বলছো, তো এইবার তুমি মাসি নমস্কার বলছো কেন? তো হ্যাঁ, ছেলেটা লজ্জা পাচ্ছে, বলে যে লজ্জা পেও না, বলো কি হয়েছে। বলে তখন যখন টিভিতে আপনাকে দেখতো, বাবা বলতো কি, দেখা যেত, বাবা বলতো ওই যে দিদি, ওই যে দিদি। তো বাবার দিদি মানে তো আমার ফুফু, তাই না? বলে কিন্তু এখন বাবা আপনারা দেখলেই বলে ওই যে শালি, ওই যে শালি। তো বাবার শালি মানে আমার খালা। এই যে এই যে আপনার জি। মানে একটু আসলে সিরিয়াস কথায় আসি। রাজনীতিতে এই ধরনের পরিবর্তন খুব শিগগিরই হয়ে যায় মানুষের মনে, এবং তারই হয়তো প্রতিফলন। তারপরও আমি আমি একটু জানতে চাচ্ছি, আপনি কিভাবে দেখছেন জিনিসটা, এটা কি আসলে? দেখেন, প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এবার প্রথমবার হারেনি। গতবারও মমতা ব্যানার্জি হেরে হ্যাঁ, গেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এবং হুম, সেই হারটা কিন্তু লজ্জাজনক হার ছিল। এবং স্বাভাবিকভাবেই সংবিধানে কোনো বিধিনিষেধ নেই, যদি দলীয় প্রধান হেরে যায় তাকে অন্য একটা উপনির্বাচনে জিতিয়ে এনে চিফ মিনিস্টার করাটাতে অন্য কোনো আইনগত অসুবিধা নেই, সেইভাবে তিনি হয়েছিলেন। এখানে একটা ইতিহাসের একটা অধ্যায় আমরা আলোচনা করব ছোট্ট করে। সেটা হচ্ছে মিসেস ইন্দিরা গান্ধীও কিন্তু হেরে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও রায়বেরেলি, যাদের নিজস্ব পারিবারিক সেন্টার থেকে হেরে গিয়েছিলেন। হেরে তিনি কিন্তু লন্ডন চলে গিয়েছিলেন, এবং তিনি লন্ডনে গিয়ে বলেছিলেন তিনি আর রাজনীতিতে থাকবেন না। খুব মনে কষ্ট পেয়েছিলেন উনি, এবং উনি বললেন যে আমি আর আসবো না, আমি এখানেই থাকবো। এবং ওনার খুব বেশি টাকা পয়সা সেই সময় ছিল বলে শোনা যায় না। উনি এক বান্ধবীর বাসায় থাকতেন এবং বললেন যে সারা জীবন আমি রাজনীতি করেছি, রাজনীতির উপর কথাবার্তা বলে এ সমস্ত বই টই লিখে আমার জীবন চলে যাবে। তখন আপনার কংগ্রেস প্রথম দিকে কিন্তু চেষ্টা করলো ইন্দিরা গান্ধীকে ছাড়াই সার্ভাইভ করতে পারে কিনা। দেখলো যে পারা যাচ্ছে না, কারণ দল ভাগ হয়ে যাচ্ছে, যেটা আমাদের এখানে আওয়ামী লীগ বা তৃণমূলের ক্ষেত্রেও হবে। তখন কি হলো, তখন তাকে নিয়ে আসা হলো, এবং নিয়ে এসে তাকে দক্ষিণ ভারতের চিকমাগালুর নামে এক অখ্যাত জায়গা থেকে, অথবা অপরিচিত জায়গা থেকে তাকে নির্বাচিত করে আনা হলো, এবং তিনি পরের বার আবার প্রধানমন্ত্রী হলেন। পার্থক্যটা হচ্ছে ইন্দিরা গান্ধী ব্যক্তিত্ব এবং তেজ এবং তার যে পঠন পাঠন, লেখাপড়া এবং আহ আধুনিকতা, সেটা আসলে মমতা ব্যানার্জির নেই। আপনি যেটা বললেন যে কঠিন প্রশ্ন আপনি করেছেন, কেন হেরেছে, উত্তর তো একটাই, সহজ উত্তর। মানুষ পাগল, পাগলামোকে মানুষ পছন্দ করে। বহু বিখ্যাত মানুষের পাগলামো মানুষ পছন্দ করে। এমন লেখক ছিলেন যারা জলে পা না ডুবিয়ে লিখতে পারতেন না। এমন মানুষ ছিলেন যারা কলম দিয়ে লিখতেন না। এমন মানুষ ছিলেন যারা উল্টো দিকে না হাঁটলে কবিতা বেরোতো না। এমনকি জীবনানন্দ দাশ বলেছেন নারী সঙ্গ না পেলে তার কবিতা বেরোয় না, মানে স্ত্রীর কথা বলেছেন। বহু রকমের পাগলামো আছে, কিন্তু মানুষ পাগল আর পাগলি দেখলে কিন্তু ভয় পায়, এইটা মনে রাখবেন। হুম।
আরামও ভালোবাসে, কিন্তু পাগল পাগলিকে ভালোবাসে না। এই যে আমি বলি আপনাকে, উনি নিজের কবর নিজে খুঁড়েছেন। কিভাবে খুঁড়েছেন? উনার কি প্রয়োজন ছিল বলা যে হাওড়া ব্রিজ উনি করেছেন? হাওড়া ব্রিজ আজকের? আমাদের সিডনিতেও এরকম একটা ব্রিজ আছে যেটার তলায় কোনো স্তম্ভ বা কোনো কিছু নেই। আজকাল এইসব ব্রিজ আকছার হয়। কিন্তু ব্রিটিশ এটা বানিয়ে দিয়ে গেছে কত বছর আগে। কেন উনি এটা বলতে গেছেন? উনি কেন বাঙালি হিন্দুর আসল মানে কতগুলি স্পট আছে না যেখানে জায়গায় হাত দিতে নেই, সেই সব জায়গায় তিনি হাত দিয়েছেন। এবং দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণিকে উনি অস্বীকার করে বলছেন আমি প্রতিষ্ঠা করেছি। রানী রাসমণি তো শুধু ধর্ম নয়, বাংলা সাহিত্য সংস্কৃতির একটা অঙ্গ। এইটাও এই ভদ্রমহিলা ভুলে গেছেন। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আপনি হয়তো খেয়াল করেছেন, উনাকে আমি কিন্তু ডাকি পেন্ডুলাম দিদি। পেন্ডুলাম এই কারণে উনি খালি নড়ে, এই দিক থেকে এদিক যায়, এই দিক থেকে এই দিক যায়, ঘড়ির কাঁটার মতো। উনি খাড়ায় না, কিন্তু উনি দাঁড়ায়ই না। আপনার স্টেজে কোনোদিন উনাকে আমি দাঁড়াতে দেখি নাই। উনি দাঁড়িয়েও বক্তৃতা দেয় না, বসেও বক্তৃতা দেয় না। এই যে পেন্ডুলামের মতো উনি দুলতে দুলতে এদিক ওদিক যেত, এটা কিন্তু মনস্তাত্ত্বিক মতে হাইপার। দিস পিপল আর দ্য হাইপার পিপল। যাদের হাইপার টেনশন আছে, যারা হাইপার মানুষ, তাদেরকে উন্নত দেশে চিকিৎসা করা হয়, মানসিক চিকিৎসা দেওয়া হয়। উনি দেখেন 15 বছর পশ্চিমবঙ্গের মতো একটা দেশ রাজ্যকে শাসন করা, এটা কম কথা নয়। আমাদের তো এটা মনে রাখতে হবে, এখানে রবীন্দ্রনাথ, এখানে বিদ্যাসাগর, এখানে রাজা রামমোহন রায়, কবি কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, সবাই এখানে ছিলেন এক সময়। এদের পদভারে প্রকম্পিত হয়েছে পশ্চিম বাংলা। এমনকি আপনার এর আগে যে 34 বছর বাম শাসন করেছেন, তারা কিন্তু পরিমিত মানুষ ছিলেন। তারা কথা কম বলতেন, তাদের আদর্শ উদ্দেশ্য অনেক ভেজাল থাকতে পারে, ভুল থাকতে পারে, কিন্তু তারা অন্যরকম ব্যক্তিত্ববান মানুষ ছিলেন। কবি সুকান্তের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য শেষ বাম মুখ্যমন্ত্রী ছিলেন। ওই রকম মানুষ তো হবে না। কিন্তু আমি তুলনা করছি না, কিন্তু মমতা ব্যানার্জি এই ইমেজ গুলোকে ভেঙে নিজের একটা অন্য ধরনের ইমেজ তৈরি করেছিলেন, যেটা অত্যন্ত ভঙ্গুর। আপনি নিশ্চয়ই জানেন, চাণক্য আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছিলেন যে ক্ষমতা, আগুন এবং নারী, নারী বলতে পরনারী বা এই জাতীয় কিছু, এগুলো থেকে খুব বেশি সময় এগুলোর কাছাকাছি থাকতে হয় না। এই যে থাকতে গেছেন, এইটার ফলাফল হিসেবে আজকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আমি তো ভাবতেও পারিনি যে 200-র অধিক সিটে বিজেপি জিতবে। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটি হচ্ছে উনি তো গেছেন গেছেন, অসাম্প্রদায়িকতার কফিনে উনি পেরেক ঠুকে গেছেন কিনা সেইটা আগামী দিনে বোঝা যাবে। আমি একটু কথাটা দীর্ঘায়িত করি এইভাবে, আমাদের দেশে এটা ঘটেছে আওয়ামী লীগের আমলে। সংখ্যালঘুদের তোষণ করারও প্রয়োজন নাই, সংখ্যালঘুদের নিষ্পেষণ করারও প্রয়োজন নাই। তাদেরকে আপনি সাথে রাখবেন, শক্তি দেবেন, তারা আপনার আপদে বিপদে দাঁড়াবে, তারা তাদের মতো করে বাঁচবে। এইটা যে রাজ্যে যে দেশে হবে না, সেই দেশে বিপর্যয় ঘটবেই। এবং মমতা ব্যানার্জি তাই করেছেন ভোটের জন্য। তাদেরকে সাথে না রাখার পরিবর্তে অন্যভাবে ব্যবহার করতে চেয়েছেন। তো সে ব্যবহার যদি সত্য হয়, কালকে বিজেপি জয়ের পরে আমি পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের উল্লাসও দেখেছি। সুতরাং এখানে সমীকরণটা বড় জটিল মনে হয় আমার। জি। আমি এখন একটু আমাদের প্রসঙ্গে আসি, সেটা হলো যে এই যে পশ্চিমবঙ্গে মনে করেন বিজেপি আসলো, এখন আমাদের চারদিকে, আমাদের সীমান্তের যে চারদিক যেটা আছে, আমি যদি আসামের কথা ধরি, ত্রিপুরার কথা ধরি, আমাদের চারদিকে যে ভারতের যে সীমান্ত গুলো আছে, সব জায়গায় আমরা দেখছি যে এখন বিজেপি শাসিত আপনার সরকার এসেছে। তো এই মানে চারদিকে বিজেপি থাকার ব্যাপারটা আমাদের জন্য কি অস্বস্তি বাড়িয়ে দিবে নাকি স্বস্তি নিয়ে আসবে? স্বস্তি তো কোনোভাবেই আনতে পারে না। ধরেন যে এটা একটা ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। আমাদের দেশেও অনেক ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল এবং ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করছে সেরকম দলের অভাব নেই। এবং তারা চেষ্টা করছে বাংলাদেশের প্রেক্ষাপট বদলানোর জন্য, বাংলাদেশের ইতিহাস বদলানোর জন্য। কারণ আমরা কি চাই? আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, আমরা একটা সবার জন্য সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ চাই। এটা যদি চাই, তাহলে আমার ঘাড়ের কাছে যদি মৌলবাদ নিঃশ্বাস ফেলে, তাহলে তো সেটা সম্ভব হবে না, তাই না? কারণ আমরা তো পাশাপাশি থাকি, লাগোয়া থাকি। আমাদের একটা বটবৃক্ষ, তার এই পাশে পেট্রাপোল, ওই পাশে বেনাপোল, নামটা পার্থক্য, শুধু একই জিনিস। তো এখন বিষয় হচ্ছে, ধরেন আমাদের যেটা দেখতে হবে এবং যেটা আমাদের, আমি মনে করি আমাদের রাজনীতির পক্ষে যেটা অবশ্য করণীয় হবে, আমাদের এখানেও যেন মৌলবাদের উত্থান না হয় এবং মৌলবাদ যেন মৌলবাদের সাথে আঁতাত করে আমাদের এখানে
ক্ষমতায় আসার স্বপ্ন না দেখে। একটা জিনিস মনে রাখতে হবে আপনার, সারা পৃথিবীতে লিবারেলরা যেমন একজন আরেকজনের বন্ধু, হ্যাঁ, আপনার ধরেন যে গণতান্ত্রিকরা যেমন একজন আরেকজনের বন্ধু, তলে তলে কিন্তু মৌলবাদেরও একটা আঁতাত আছে। কারণ তাদের তো ধরেন একটা ইস্যু প্রয়োজন আছে। সেই, আমি বলছি না যে বিজেপি কালকে থেকে এই ইস্যু তৈরি করবে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি যেটা বললেন যে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ মিলে যে বলয়টা তৈরি হয়েছে, সম্ভবত উড়িষ্যাতেও যে বলয়টা তৈরি হয়েছে, সেই বলয় এখন ভারতের রাজনীতির একটা সুবিধা হচ্ছে, এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, মানে অন্তত কাগজে কলমে, এবং সেখানে ডেমোক্রেটিক্যালি ভোট দেওয়া যায়, ভোটের রেজাল্ট পাওয়া যায়। এই কারণে তাদের মধ্যে হয়তো আপনার ধরেন হিংসার প্রবণতা থাকলেও সেটা সচরাচর হয়তো বের করতে পারে না। কিন্তু বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোর দিকে যদি আমরা তাকাই, সেখানে তাদের যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা যে ধর্মীয় রুলগুলি, সেগুলো যদি পশ্চিমবঙ্গে তারা লাগু বা চালু করতে চায়, তাহলে সেটার প্রভাব তো বাংলাদেশে পড়বে। বাংলাদেশের লোকরা তখন বলবে যে আমরাও তাহলে এটা করব। কথার কথা ধরেন, উদাহরণস্বরূপ যদি বলে যে না কালকে থেকে আর গরু জবাই করতে পারবে না, তো বাংলাদেশের যদি বলে যে না তোমরাও আর কালকে থেকে ছাগল জবাই করতে পারবে না, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই জাতীয় ছোটখাটো ইস্যুগুলো এখন যদি তৈরি হতে থাকে, সেটা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে, আমাদের ধরেন স্থিতিশীলতাকে ব্যাহত করবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আমি যেটা ইন্টারেস্টিং মনে করি, আমি যেটা অপেক্ষা করব, এবং আমরা সবাই অপেক্ষা করব, আপনি অপেক্ষা করবেন, যে আবারও বলছি সত্যজিৎ, ঋত্বিক, উত্তম কুমার কিংবা অপর্ণা সেন, বা আপনি ধরেন যে এই যে কি বলে আবুল বাসার থেকে শুরু করে যে সমস্ত লেখকদের আমরা জানি, সৈয়দ মুস্তফা সিরাজ, মুস্তফা আলী, এদের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তো কেবল একটি সম্প্রদায়ের জায়গা নয়, একটি বিশেষ সম্প্রদায়ের নয়, একে পুষ্ট করেছে বিভিন্ন ধর্মের মানুষ। তো আশা করি পশ্চিমবঙ্গের মানুষ মমতা নো মমতায় ভোট দিয়েছে, আসলে বিজেপির জন্য ভোট দিয়েছে, এটা এখনো আমি ভাবতে চাচ্ছি না। আমিও দুইজনের সঙ্গে কথা বলেছি। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এই জিনিসটা হলো এখান থেকে মনে হয় আমাদেরও অনেক শিক্ষা নেওয়া দরকার। আমার কাছে মনে হয়েছে যে এই তৃণমূলে দেশব্যাপী তাদের যে কর্মী আছে, নেতা আছেন, তারা তাদের কারণে, তাদের কর্মকাণ্ডে, তাদের আচার আচরণের কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করেছিল। এটা আমি যতটুকু বুঝেছি, এবং আমি আমাদের দেশেও দেখেছি। এই যে হাসিনার যে পতন হলো, শেখ হাসিনার যে পতন হলো, নিজে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, সেটার পিছনে কিন্তু একই জিনিস ছিল, যে সারা দেশে তার দলের নেতা কর্মীদের এক ধরনের মানে এক ধরনের দাপট, মানুষকে অত্যাচার করার এক ধরনের মানসিকতা, লুটপাটের একটা মানসিকতা, এগুলি কিন্তু মানে ভেতর থেকে একটা দলকে, একটা দলের প্রতি সমর্থনকে নষ্ট করে দেয়। যে জিনিসটা হয়তো তারা অন্যভাবে এটা কারণ খুঁজতে যায়, কিন্তু আমার মনে হয় যদি দলের অবস্থানটা সারা দেশে থাকে, তাহলে এক ধরনের হয়, আর অবস্থানটা যদি নষ্ট হয়ে যায়, তার ফল কিন্তু হঠাৎ করে টের পাওয়া যায়। এটা তো ধরেন এটা বামপন্থীদের বেলায় হয়েছিল। আমি তো আগেই বলেছি আপনাকে, তাদের নেতৃত্ব তো ধরেন এখন পর্যন্ত অনেক নেতা পাওয়া গেছে, এবার যিনি সামনে ছিলেন বিমান বসু, এতে কোনো টাকা পয়সাই নেই, একটা ছোট্ট ফ্ল্যাটে থাকে, এবং বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রীর ফ্ল্যাটে থাকতেন। এরা নিবেদিত প্রাণ মানুষ, কিন্তু তাদেরও ডুবিয়েছে তাদের কর্মীরা। আর তৃণমূলের যেটা হয়েছে, ধরেন তৃণমূলের যেটা হয়েছে, এটা আমি দেখলাম যে উভয় বাংলায়, আপনি যেটা বললেন আমাদের বাংলাদেশ বা ওই বাংলায়, আসলে একই রকমের মানুষ, তো শুধু ধর্মটাই পার্থক্য, একই ধরনের টেন্ডেন্সি আপনার, মানে এই যে ক্যাডার ভিত্তিক পলিটিক্স তৈরি করা, তারপর ওই ক্যাডার গুলো থেকে গডফাদার তৈরি হওয়া, তারপর সেই গডফাদার গুলি থেকে লুটপাট তৈরি হওয়া, লুটপাট থেকে আস্তে আস্তে মব তৈরি হওয়া, এগুলি আমাদের একটা নিয়তির মতো আপনার। আপনি দেখেন যে পশ্চিমবঙ্গে যেটা বললেন যে হাতে গোনা 2-3 জন বাদ দিলে তৃণমূলের কোন নেতা নেত্রী আসলে মানুষের হৃদয়ে জায়গা করতে পারেনি। এখানে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে আমার, আমি খেয়াল করলাম, মানে আপনার মানুষ অভিনেতাদের পছন্দ করে কিন্তু অভিনেতাদের নেতা হওয়াটা পছন্দ করে না। যত আমাদের দেশেও আওয়ামী লীগে আপনার দলে দলে নায়ক নায়িকা সবাই জয়েন করে ফেললো ঠিক পরাজয়ের আগে, খেয়াল করছেন নিশ্চয়ই, বুঝছেন? এবং এই পশ্চিমবঙ্গে দেখলাম, আমি অবাক হয়ে যেতাম, পরমব্রতও দেখি জয়েন করে ফেলছে, ইমন চক্রবর্তীও দেখি জয়েন করে ফেলছে, মানে যতজনকে চিনি জানি সবাই দেখি জয়েন করে ফেলছে, এবং এক সময় মেরুদণ্ডহীন হয়ে তারা লুটিয়ে পড়লো। কি লাভ হলো? সবাই কিন্তু হেরে গেছে। এবং আমার কেন জানি মনে হয় জানেন, মানুষ এটাকে সার্কাস মনে করে, যে তুমি পারছো না, তুমি কতগুলো শোবিজ এনে আমাদের সামনে হাজির করছো। শোবিজের মানুষ, এখন ধরেন এখন আপনি পাল্টা বলতে পারেন যে গতকালকে
আপনার তামিলনাড়ু নির্বাচনে তাহলে কি যেন থালাপতি বিজয়, সে বিজয় কেন থালাপতি। জয়লাভ করলো? হ্যাঁ, সে জয়লাভ করলো কারণ তামিলনাড়ুর ভূমিকা তো আরেক রকম। ওটা রামচন্দ্রন দিয়ে শুরু হয়েছিল, জি রামচন্দ্রন। হ্যাঁ, জি রামচন্দ্রন নায়ক হয়ে তারপরে শেষে মুখ্যমন্ত্রী হয়ে অনেক উপকার করেছে তামিলনাড়ু। আর তামিলনাড়ু হচ্ছে সেক্টেরিয়ান পলিটিক্স, ওখানে বিজেপি কংগ্রেস এগুলি না, ওদের ওই দাবির মুনেত্রা কাজাগাম ডিএমকে হইতে হবে। ওই ডিএমকে মিএমকে না হলে ওখানে আপনি ঢুকতে পারবেন না। ওই পলিটিক্সের সাথে কিন্তু বাংলার রাজনীতি মিলে না। এবং আপনি যেটা বললেন যে উভয় বাংলায় যে মানুষগুলো বাঙালিদের স্মরণীয়, বাঙালিদের বরণীয়, তাদের সাথে কি আসলে আপনার কি বলে এটাকে তৃণমূলের রাজনীতি যেতে পেরেছে? তাই তৃণমূলের মানুষগুলো যেতে পেরেছে। এবং আপনার এই যে আমাদের দেশেও একই জিনিস, ভাইপোকে যে শেষ পর্যন্ত তিনি তুলে আনলেন এবং ভেবেছিলেন যে ভাইপোকে দিয়ে তিনি শেষ রাজত্বটা করবেন, নিজে হয়তো পেছনে থাকবেন। কালকে একদিনও হয় নাই ভাইপোকে মানুষ চোর চোর বলে তাড়া করেছে। তো পার্থক্যটা হচ্ছে এই, ওই দেশের চোর চোর বলে তাড়া করে, আবার সেও ঘরে ফিরে যেতে পারে। মমতা ব্যানার্জিরও পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না। আমরা এতই অ্যাডভান্স, দেশ থেকেই ছেড়ে চলে যেতে হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য আর কি, দেশেই থাকতে পারে নাই। না, এখানে আবার একটা পার্থক্য আছে, কিন্তু পার্থক্যটা এরকম, মনে করেন ওখানে যেটা হয়, চুরি করে, কিন্তু চুরি করে তারা দেশেই হয়তো রাখে, কিন্তু আমাদের এখানে আবার ভিন্ন জিনিস। চুরি করে সবকিছু বাইরে পাঠিয়ে দেয়, বউ বাচ্চাও বাইরে পাঠিয়ে দেয়, তার দেশে থাকার কোনো প্ল্যানই থাকে না, সেখান থেকে ওইগুলি ঘটে। যাই হোক খুব ভালো আমরা, পয়েন্ট বলেছেন আপনি। জি, যাই হোক আমরা আশা করবো আমাদের দেশেও রাজনৈতিক দল আছেন, কেউ ক্ষমতায় যাচ্ছেন, কেউ ক্ষমতা থেকে নেমে যাচ্ছেন, সবার জন্য এটা একটা, আমি মনে করি একটা বড় শিক্ষা, যে আপনার দলকে আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নিজে কেমন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সারা দেশে জনগণের মধ্যে আপনার দলের যে নেতাকর্মীরা ছড়িয়ে আছে, তারা ওই সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ করছেন, তার উপরে নির্ভর করবে আপনার স্থায়িত্ব, আপনার প্রতি ভবিষ্যৎ মানুষের ভালোবাসা। আর একটা পার্থক্য আছে আপনার, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বা ওইখানে যে কোনো দল তারা পরাজয় মেনে নেয়, ইলেকশন দেয়, ইলেকশনের ভোট মেনে নেয়, ইলেকশনে ভোট হতে দেয়। কাজেই উনি থাকতে পারবে, ওনার অসুবিধা কি? উনি যে যা যা ধিক্কার নিন্দা সব কুড়াবে, কুড়িয়ে একসময় হয়তো ফিরে দাঁড়াবে অথবা পলিটিক্স থেকে চলে যাবে। কিন্তু আমাদের মতো নয়, আমাদের এখানে তো ধরেন আপনি ভোট হতে না দিলে, আবার ভোট হলে যদি একতরফা ভোট হয়, আবার যদি সমঝোতার নির্বাচন হয়, সেটা তো নির্বাচন নয়। নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে দিতে হবে, মানুষ যাকে চাইবে সেই আসবে, এখানে তো অন্যায় কিছু নাই, তাই না? মানুষ তো আপনার, জি, যেমন ধরেন আমরা সবসময় বলি পশ্চিমা দেশ, ইউরোপ, আমেরিকা, এগুলো আমরা বলি, খুঁটিটা কি আসলে? আমরা খুঁটিটা তো দেখতে পাচ্ছি, খুঁটিটা হচ্ছে মানুষের রায়। মানুষের রায় যদি আপনার বিরুদ্ধেও যায়, এই যেমন ধরেন আমাদের এখানে অস্ট্রেলিয়ায় নির্বাচন হবে, খুব বেশি দেরি নয়। যখনই নির্বাচন হবে আপনি দেখবেন হয়তো ক্ষমতার পালাবদল ঘটতে পারে, সেরকম আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু সেটা তো ব্যাপার অন্যায় নয়, একবার এই ক্ষমতায় আসবে একবার ও ক্ষমতায় আসবে, এটা তো অন্যায় হতে পারে না। 15 বছর ক্ষমতায় ছিলেন, এটাও তো ঠিক। মমতা ব্যানার্জি তো কিছু কাজও করেছেন না? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য অনেক কাজও করেছেন, সে কাজগুলো নিশ্চয়ই একদিন মূল্যায়ন হবে। আমার মনে হয় ওনার ব্যক্তিগত ইয়েটা, মানুষের, প্রত্যেক মানুষের মাসুদ ভাই, প্রত্যেক মানুষের দেয়ার একটা ক্ষমতা আছে, প্রত্যেক মানুষেরই দেয়ার একটা ক্ষমতা আছে। সেই ক্ষমতাটা অতিক্রম করার আগে সে যদি প্রস্থান করতে পারে, সে যদি চলে যেতে পারে, সে যদি মানে সরে দাঁড়াতে পারে, সেই হচ্ছে সার্থক মানুষ। এটাকে আমরা ইংরেজিতে যেটা বলি যে নোয়িং মাইসেলফ, নিজেকে জানা, আমি কতটা পারবো কতটা পারবো না। এইটা না পারার কারণ হচ্ছে কাঁচের ঘরে থাকা, আপনি যেটা বললেন, জনবিচ্ছিন্ন হয়ে থাকা। অনেক জায়গায় এখন রিপোর্ট দেখছি যে 5ই আগস্টের আধ ঘন্টা আগেও প্রাক্তন আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, দেশ এখন যিনি দেশের বাইরে আছেন, তিনি জানতেন না নাকি যে কিভাবে কি হচ্ছে। এটা যদি সত্য হয় তাহলে আপনি আমাদেরকে তো বুঝতে হবে যে কতটা জনবিচ্ছিন্ন ছিলেন। ঠিক যেভাবে কালকে দেখলাম আরেকটু ন্যারো স্কেলে মমতা রুখে দাঁড়িয়ে গিয়েছিলেন কোথায় যেন ভোটের বুথে, চারদিক থেকে চোর 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 ধ্বনি উঠছে। তার মানে কি আপনি বুঝতেই পারেননি যে মানুষগুলো ক্ষেপে রয়েছে? মানুষ তো তপ্ত শলাকার মতো না, মানুষের বিবেক তো তপ্ত আগুনের মতো, ক্ষেপে থাকলে তো তাকে আপনি আসলে রোধ করতে পারবেন না। মূল কথাটা হলো কি, আত্ম উপলব্ধিটা, বুঝতে পারাটা, থামতে জি, জানাটা, তাই না? কোথায় আপনাকে জি, থামতে হবে। আমাদের বলা হয় যে, কৌতুক করে বলা হয় যে বাঙালির গাড়িতে নাকি সবই আছে, খালি ব্রেকটা নাই, সে ব্রেকটা করতে জানে না কোথায় থামতে হবে।
এবং আরেকটা জিনিস হলো আত্ম উপলব্ধি, যে কেন লোকে আমাকে চাচ্ছে না এটা বোঝার চেষ্টা করে, এটা বুঝতে এটা চায় না। বোঝা আপনি এক্স্যাক্টলি। এখনো আওয়ামী লীগের যে কোনো লোককে জিজ্ঞাসা করেন, যদি কারোর সঙ্গে যোগাযোগ নিশ্চয়ই হতেই পারে, অনেকে ফোন টোন হয়তো করে, দেখবেন তারা কিন্তু এখনো ওই একটা কথাই বলে যে আমরা ষড়যন্ত্রের কাছে হেরে গেছি। আরে হেরে গেছে তোমাদের বিরুদ্ধে সারা দেশের মানুষ যে তোমাদের পক্ষে ছিল না, এটা তারা মানতেই পারে না। তো এই মানতে পারাটাও কিন্তু জরুরি। অনেক ব্যাপার। আমি এখানে একটা কথা বলি আপনাকে, ষড়যন্ত্রের কাছে যদি হেরে গিয়ে থাকে তাহলে গত ২ বছরে একটা বড় করে মিছিল বের করার শক্তি নেই আওয়ামী লীগের। এটাও ষড়যন্ত্র, এটাও ষড়যন্ত্র। বঙ্গবন্ধু, আপনি দেখেন পার্থক্যটা ওখানেই, বঙ্গবন্ধু সবগুলি গুলি বুকে লেগেছিল, তিনি উপুর হয়ে পড়েছিলেন। হ্যাঁ, তাজউদ্দিন সাহেবদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে জেলখানাতে। তার ২ সপ্তাহ পরে আওয়ামী লীগ মিছিল করতে পেরেছিল, আস্তে আস্তে আওয়ামী লীগ বেরিয়ে আসতে পেরেছিল। তার মানে তখন মানুষের মন থেকে আওয়ামী লীগ মুছে যায়নি, এখনো মুছে গিয়েছে বলবো না, কিন্তু যেটুকু মুছে গিয়েছে সেটুকু আপনারা যদি উপলব্ধি না করেন তাহলে তো খবর আছে। আরেকটা কথা একটু বলি শেষ করার আগে, সেটা হচ্ছে যে আপনি বললেন না বাঙালি গাড়ি ব্রেক। সময় বাণিজ্য উপদেষ্টা যিনি ছিলেন শেখ বশিরউদ্দিন, উনি কি এই চুক্তি বাস্তবায়ন করবেন? করবেন না। কিন্তু উনি চুক্তি একখানা করে দিয়ে উনি ওনার কাজে চলে গেছেন ব্যবসা বাণিজ্যে। কিন্তু এই চুক্তিটা বাস্তবায়ন করতে গেলে এটা কার গায়ের উপর চাপবে? কাদের কষ্ট হবে? কষ্ট হবে বাংলাদেশের জনগণের। এই চুক্তির মধ্যে এমন এমন সব ধারা আছে যে ধারাকে আপনি গোলামি চুক্তি বললেও কম বলা হবে। তো এইটা নিয়ে আমি এর আগে বেশ কয়েকবার বলেছি, মানে একদম শুরুর থেকে আমি বলছি, যেদিন থেকে এই চুক্তিটা কিন্তু আমাদের এই সরকার কিন্তু এখনো প্রকাশ করেনি, কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তিটাকে প্রকাশ করা হয়েছে এবং এর প্রকাশিত হওয়ার পর চুক্তিটা প্রায় ৩২ পৃষ্ঠার একটা চুক্তি। এবং সেই চুক্তিটা পড়ার পর যারাই পড়েছেন তারাই কিন্তু হতবাক হয়ে গেছেন যে একটা স্বাধীন সার্বভৌম দেশ কি করে এ ধরনের একটা গোলামি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। আমি তো মনে করি আমাদের কৃষি খাত, আমাদের শিল্প খাত, আমাদের বিশেষ করে ঔষধ শিল্প একেবারে ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এই চুক্তিটা কি এটা অনেকেও কিন্তু অত ভালোভাবে জানেনও না, হয়তো বোঝেনও না, জটিল লেখা এই জন্য। তো আমি এই সুযোগে আজকে আমাদের দেশের প্রধান দৈনিক যেটাকে আমি মনে করি দৈনিক প্রথম আলো, সেই প্রথম আলোর এই বিষয়টা নিয়ে আজকে একটা চমৎকার লেখা ছাপা হয়েছে। মিস্টার শওকত হোসেন মাসুম লেখাটা লিখেছেন। উনি ব্যক্তিগতভাবে আমার খুবই বন্ধু এবং আমি ওনার লেখার খুবই ভক্তও একজন। আমি মনে করি অর্থনীতির অনেক জটিল লেখা এই শওকত হোসেন মাসুম খুব সহজভাবে লিখতে পারেন। এবং এই রিপোর্টটা আমি পড়েছি আজকে, ওনার রিপোর্টটা এত জটিল যে মাসুমের মতো লোকের লেখাও কিন্তু অনেককে দুবার পড়তে হবে। মানে এখানেও উনি অত সহযোগ করতে পারেননি, তো তারপরে উনি লিখেছেন এবং উনি জানিয়েছেন যে এটা আরও একটা খণ্ড আসবে এর পরবর্তীতে, ওইখানে উনি আরও কিছু ব্যাখ্যা করবেন। আমরা সেই রিপোর্টের অপেক্ষায় থাকব। কিন্তু মজার ব্যাপার হলো এই চুক্তিটা নিয়ে আপনারা পড়বেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এটাও পড়বেন, পরের পর্বটাও পড়বেন। আপনি জানতে পারবেন যে আসলে ইউনূস সরকার আমাদের দেশের জন্য কত বড় ক্ষতি করে দিয়ে গেছেন, যেটা চিন্তাও করা যায় না। উনি করে দিয়ে গেছেন এই ক্ষতিটা। এই ক্ষতি করে দিয়ে উনি মোটামুটি ভালোই আছেন, সুখে আছেন। ওনার ব্যক্তিগত অনেকগুলি সুবিধা উনি করে নিয়ে গেছেন, ইউনিভার্সিটি নিয়েছেন, তারপরে আপনার আদম ব্যবসা লাইসেন্স নিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। ওনার সমস্তগুলি যেগুলো ট্যাক্স ছিল, শুল্ক, যেগুলি শুল্ক দিতে উনি খুব অপছন্দ করেন, ওনার শুল্ক মৌকুব করে নিয়েছেন অনেকগুলো ক্ষেত্রে। এগুলি করেছেন উনি নির্লজ্জে বেহায়ার মতো, এই কাজগুলো উনি করে নিয়েছেন। কিন্তু আমার বক্তব্যটা অন্য জায়গায়। আমার বক্তব্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, ডক্টর খলিলুর রহমান, শেখ বশিরউদ্দিন, এরা না হয় আমাদের দেশের জন্য ক্ষতিকর চুক্তিটা করেছেন তাদের ব্যক্তিগত যার যার স্বার্থের জন্য, কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক সরকার আসছে, এই সরকার কেন এই চুক্তি নিয়ে কোনো কথা বলছে না? এটা হলো আমার সবচেয়ে বেদনার ব্যাপার। আমি এই চুক্তি নিয়ে এ পর্যন্ত বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতার মুখে এই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারিত হইতে শুনিনি। কেন? তাহলে বিএনপির কাছে কি এদেশের জনগণের স্বার্থের কোনো মূল্য নেই? তাহলে বিএনপি কি দেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করার জন্য আসেননি? শেখ বশিরউদ্দিনের মাঝখানে একটা ইন্টারভিউ দেখলাম,
কোনো একটা মিডিয়াতে। উনি বলেছেন ওই সময়ে এই আমাদের যে পণ্য যেখানে আমরা রপ্তানি করি সেটা যে শুল্ক আরোপ করা হয়েছিল, সেই শুল্ককে 19% আনার জন্য এটা তাদের করা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু ওনারা কি একবার হিসেব করে দেখেছেন আমরা ওখানে কী কী রপ্তানি করার সুযোগটা পেলাম? হয়তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেগুলো আছে তাদের কিছু পণ্য আমরা রপ্তানি করবো ওখানে, কিন্তু তার বিনিময়ে আমাদের যে কত বড় ক্ষতি হয়ে গেল সেটার পরিমাণ দিকে চিন্তা করলে কোনটা বেশি হয়? একবার কি ওনারা ভেবেছেন? আমার মনে হয় না। শেখ বশিরউদ্দিনের এই কথা শোনার পর অনেকে হয়তো ভাববেন তাহলে ডক্টর খলিলুর রহমান কি বলেছেন। ডক্টর খলিলকে ওই প্রশ্নটা করা হয়েছিল, উনি আবার অদ্ভুত একটা কথা বলেছেন। উনি বলেছেন এই চুক্তি করার আগে এই বিষয়ে জামাতে ইসলাম এবং বিএনপি এই দুই দলের সঙ্গে নাকি তারা কথা বলেছিল, এবং উনি এটা যেদিন বলেছেন খুব সম্ভবত এটা মার্চের 4 তারিখের দিকে উনি বলেছেন। তো উনি যেদিন বলেছেন তার পরের দিনই দেখলাম যে জামাত ইসলামের আমির উনি স্পষ্ট করে বললেন যে এই চুক্তি নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়নি। কথা হয়নি, জামাত সংসদে কিন্তু বেশ সরব ছিল বিভিন্ন ইস্যুতে, ছোটোখাটো ইস্যু নিয়ে তারা অনেক বেশ সরব হয়েছিল, কিন্তু যে কথাটা তাদের সঙ্গে হয়নি, তো তারাও কিন্তু পুরো সংসদ অধিবেশনের মধ্যে একটি বারের জন্য এই চুক্তি নিয়ে কোনো কথা বলেননি। এ ধরনের একটা চুক্তি যে করা ঠিক না, এ কথাটা একবারের জন্য আমরা সংসদে তাদের কোনো একজন সদস্যের মুখ থেকেও উচ্চারিত হতে শুনি নাই। এমনকি এনসিপি ছোট দল, বাট তারা মাঝে মাঝে বিপ্লবী কথাবার্তা বলে, তাদের মুখেও এই চুক্তির ব্যাপারে কোনো ধরনের আপত্তির কথা এখন পর্যন্ত উচ্চারিত হয়নি। পুরো জাতীয় সংসদে 300 সদস্য আছেন, এদের মধ্যে মাত্র একজন সদস্যকে, মাত্র একজন, যিনি এই চুক্তি নিয়ে কথা বলেছেন সংসদ অধিবেশনে একদম শেষ দিকে এসে, তিনি কে? একজন স্বতন্ত্র সদস্য বেশটা রুমিন ফারহানা। একমাত্র তিনিই বলেছেন যে চুক্তিটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এবং এই চুক্তিটা যে কোনো ভালো চুক্তি নন, একমাত্র এই রুমিন ফারহানা ছাড়া আর কাউকে, আর কোনো সংসদ সদস্যকে আমি কিন্তু কোনো কথা বলতে দেখি নাই। কারণটা কি? ওনারা কি ভয় পাচ্ছেন? ওনারা কি ভাবছেন যে এই চুক্তিটা নিয়ে কথা বললে পর যুক্তরাষ্ট্র আমাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো হয়তো আমাদেরকে কিন্তু উঠিয়ে নিয়ে যাবে? ওনারা কি এই ভয় পাচ্ছেন? আমার ধারণা এই চুক্তিটাকে বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ হিসেবেই ডক্টর খলিলুর রহমান এই সরকারের মধ্যে ঢুকতে পেরেছেন। আমার ধারণা উনি এই সরকারকে এক ধরনের জুজুর ভয় দেখিয়েছেন, যে যদি এই চুক্তিটা মানে বাস্তবায়ন করা না হয় তাহলে আপনাদেরকে এই ভয় হবে, আপনাদের এটা করবে সেটা করবে, এগুলি ভয় দেখিয়েছেন। এবং চুক্তিটাকে বাস্তবায়ন করার জন্য উনি নিজেকেও ওই জায়গায় ঢুকিয়ে নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, যে আমাকেও মন্ত্রিসভায় রাখতে হবে, নাহলে কিন্তু যুক্তরাষ্ট্র মনে করবে যে এই সরকার হয়তো চুক্তিকে বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক নয়। আমার ধারণা এই জুজুর ভয় উনি দেখিয়েছেন। কিন্তু ওনার দেখানো ভয়ে, এই জুজুর ভয়ে সরকার প্রধান হয়তো ভীত হয়েছেন, নাহলে ওনাকে কেন উনি পররাষ্ট্রমন্ত্রী বানাবেন আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু কেন এটা করেছেন সেই ব্যাখ্যাটা তো ওনাকে সরকার প্রধানকে দেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এই ধরনের কাজ, এই ধরনের ব্যাখ্যাবিহীন বিভিন্ন কর্মকাণ্ড আমি মনে করি আমাদের জাতির জন্য একটা বড় ক্ষতিকর পদক্ষেপ। তো এখন কি হবে আমি জানি না কি হবে, কিন্তু আমি মনে করি এটা নিয়ে সরকার যত বিলম্ব করবে এই চুক্তি নিয়ে আলোচনা করা, তত সরকার কিন্তু বিপাকে পড়বে। দেখুন এরই মধ্যে কি হয়েছে, এরই মধ্যে বেশ কয়েকটা বাম দল, বেশ কয়েকটা উন্নয়ন মানে আপনার বিভিন্ন সংগঠন, এরা কিন্তু অলরেডি এটা নিয়ে আলোচনা করেছেন, প্রতিবাদ করেছেন, এবং তারা এটা নিয়ে নানা রকম মাঠেও নামছেন, সভা সেমিনার তো চলছেই। এর ফাঁকে আজকে দেখলাম যে একজন আইনজীবী এটা নিয়ে রিটও করেছেন, এবং এখানে রিট করে তারা এই চুক্তিটা যে বৈধ কিনা এই বৈধতাকে চ্যালেঞ্জ করে একজন আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক জনস্বার্থে একটি রিট আবেদন করেছেন। সেই রিট আবেদনের কী ফল হবে আমরা জানি না, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো, হয়তো সরকারকে জবাব দিতে বলা হবে আদালতের পক্ষ থেকে। শেষ পর্যন্ত কী হবে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এটার অপেক্ষায় থাকবো কি হয়। এর মধ্যে এই চুক্তি নিয়ে আমার ধারণা বেশ কিছু সংগঠন আরও জোরে সোরে মাঠে নামবে এবং প্রশ্ন উঠতে থাকবে। এক পর্যায়ে হয়তো সরকার বাধ্য হবে এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর দিতে, কিন্তু সেই ব্যাখ্যাটা যদি ওরা আগেই দিয়ে দেন, আগেই বলেন
তাহলেই কিন্তু আমি মনে করি তাদের মান সম্মান কিছুটা বাঁচবে। একটা কথা বলে রাখি, অনেক কথা বলবেন চুক্তি তো হয়ে গেছে, এখন আর কি করা, না এখনও অনেক কিছু করার আছে। কারণ এই চুক্তির মধ্যেই এই চুক্তিটাকে কিভাবে বাতিল করা যায় তার অপশন দেওয়া আছে, এবং সেটা করলে পর আমি মনে করি সেটা সম্ভব। সেটা কিছুই না, মানে যে কোনো দেশ এই চুক্তিকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারে, বাতিল করতে পারে, অথবা পুনরালোচনার জন্য উত্থাপন করতে পারে। সেই জন্য সেই সরকারের যে পক্ষ এটাকে বাতিল করতে চান অথবা এটাকে চেঞ্জ করতে চান, তাদেরকে 60 দিনের একটা নোটিশ দিতে হবে, এবং নোটিশ দিয়ে এটা করতে পারে। সরকার বলতেই পারে আমার দেশের জনগণ এই চুক্তিটাকে ভালোভাবে নিচ্ছে না। আগে সরকার করেছিল, ওটা জনগণের কোনো ম্যান্ডেট পাওয়া সরকার ছিল না, কাজে তারা করেছিল, কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যখন এসেছি, আমার জনগণ চায় না এই চুক্তিটা অটুট থাকুক। আপনি বলবেন তখন হয়তো তারা শুল্ক বাড়িয়ে দেবে। দেখেন এই ধরনের শুল্ক তো ট্রাম্প অনেককে বাড়িয়ে দিয়েছিল, এবং অনেকে নানা ধরনের বার্গেন করে করে কিন্তু শুল্কগুলো কমিয়েছিল। আপনারাও বার্গেন করতেন, আপনি তো বার্গেনিংয়ে যান নাই, আপনারা গেছেন আপোষে, আপনারা গেছেন সব দিয়ে দেবো আমরা। তো এই যে যাওয়ার প্রক্রিয়াটা, এটা হলো কি, আপনি তো আপনি টাকা দিচ্ছেন না রে ভাই, আপনি তো আমার টাকা দিচ্ছেন, আপনাকে দেওয়ার ইচ্ছাটা কে দিল? তো এইভাবে হয় না, বার্গেন করেন, অন্যভাবে বার্গেন করেন। কিন্তু আমি মনে করি এটা